আচ্ছা, বোর্ডটা কি স্পষ্ট দেখা যাচ্ছে? আমরা কিছুক্ষণের মধ্যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি ক্লাস শুরু করব। প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। বোর্ড যদি ক্লিয়ার দেখা যায় তাহলে আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। বোর্ডটা পজিশনটা এখনো ঠিক নেই। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডটা কি স্পষ্ট দেখা যাচ্ছে কি না প্লিজ একটু কমেন্ট করে জানাও, যাতে আমি ক্লাসটা সময় মতো শুরু করতে পারি। আয়ুব খান বলছেন ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। তাহলে আমি এখনই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। My dear students, dear teachers, my dear colleague and viewers, Assalamu alaikum. You are all welcome to Chittagong Online School. Today I am going to take a class on English second paper for the student of class 9 and 10. গত ক্লাসে আমরা রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা আরও একটু ক্লিয়ার হব ভার্বের সঠিক রূপগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আশা রাখি ইতিমধ্যে আমার কিছু শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসটিতে জয়েন করেছ। যদি তোমরা জয়েন করে থাকো, দ্রুত তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও আমাদের এই ক্লাসটি উপভোগ করতে পারে এবং রাইট ফর্মস অফ ভার্বের ব্যবহারটা শিখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আবদুল্লাহ লেসান, ইয়েস ম্যাম, ঠিক আছে, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা রাইট ফর্মস অফ ভার্বের কিছু রূপ নিয়ে আলোচনা করেছিলাম। সেদিন আমরা বলেছিলাম B0 থেকে V6 পর্যন্ত কয়েকটা রূপের আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি চলে যাব রাইট ফর্মস অফ ভার্বে। আমরা সেদিন যে ব্যাপারটা দেখেছিলাম, V0, 1, 2, 3, 4, 5 and 6। সেদিন আমরা এই 6টা ব্যবহার নিয়ে শিখেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই।
আজকে আমরা যেহেতু সরাসরি ভার্বের ইউজে চলে যাব, লক্ষ্য করো এখানে আমি বোর্ডে তোমাদের জন্য আগেই 4টা ফর্ম তুলে রেখেছি। আমরা যখন একটা প্যাসেজ ইউজ করব তখন আমরা এই 4টা ফর্মকে ইউজ করব। তো প্রথমে জাস্ট সংক্ষেপে তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আমরা সেদিন যে ভার্বের এই যে 6টা রূপ শিখে নিলাম, তোমাদের কি স্মরণ আছে? আচ্ছা, B0 বলতে আমরা কোনটাকে বুঝিয়েছি বলো তো? কে বলতে পারবো আমরা V0 আমরা কোনটাকে মিন করেছি, যে এটাকে বলবো যে V0? তোমাদের মধ্যে দেখি কেউ একজন উত্তর দিতে পারো কি না? দ্রুত একটা অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি। আমি জাস্ট তোমাদেরকে একটু টেস্ট করা, আসলে তোমরা সেদিনের সেশনটাকে ভালোভাবে বুঝতে পেরেছো কি না। আমাদের সাথে আছে আলিফ ইসলাম তুশিদ, আবদুল্লাহ আল এহসান, আয়ুব খান। আচ্ছা, তোমরা এর মধ্যে কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা দিয়ে রাখো, আমি তার পরবর্তী কাজে চলে যাচ্ছি। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব ইউজ করব কিভাবে তা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের জন্য পরীক্ষায় দেওয়া থাকবে একটা প্যাসেজ। কি দেওয়া থাকবে? একটা প্যাসেজ। এই প্যাসেজটা হয়তো থাকবে V1 অথবা B0, B1, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। আরেকটা থাকবে হয়তো V2, এটাকে আমরা বলেছি কি ফার্স্ট। আমরা যে আজকে প্যাসেজের আলোকেই আমরা শিখব যে আমরা ভার্বগুলো সঠিকভাবে ইউজ করতে আসলে পারছি কি না, যেহেতু আমরা 6টা ফর্ম গত ক্লাসে শিখেছি। এখন দেখো, একটা প্যাসেজ তোমাদেরকে পরীক্ষা দেওয়া থাকবে, যে টেক্সটটা দেওয়া থাকবে প্রথমে তোমরা সেই টেক্সটটা ভালোভাবে পড়ে নিতে হবে। এবার হলো, এই টেক্সটটা হয়তো প্রেজেন্ট নয়তো ফার্স্ট টেন্সে থাকবে। তাহলে আমরা আলোচনা করেছি যে যখন কোনো সাধারণ ঘটনা, চিরন্তন সত্য, অভ্যাসবশত ন্যাচারালি যে ঘটনাটা ঘটে থাকে, সেই ধরনের কোনো প্রকাশ বোঝাতেই আমরা ইউজ করব প্রেজেন্ট অর্থাৎ V1 ফর্মটি। এই V1 ফর্মের মধ্যে আমাদের ইউজ চলে আসবে V0 অলসো। আর যদি কোনো ঘটনা ঘটে গিয়েছে, কোনো গল্প কিংবা কোনো কাহিনী, সেটা যদি আমরা কাউকে বলতে যাই কিংবা সেই ধরনের যদি কোনো প্যাসেজ থেকে থাকে, তাহলে সেটা আমরা করব V2 ফর্মে, ফার্স্ট টেন্সে। এখন আসো, আমরা এই যে V1 ফর্মের কথা বলছি প্রেজেন্ট ফর্মে, এই প্রেজেন্ট ফর্মে দেখো কেমন থাকবে। প্রেজেন্ট ফর্মে V1টা থাকবে ভার্বের সাথে একটা S অথবা ইয়েস, অথবা শুধু V1। দ্যাট মিনস এখানে যে আমরা একটা এক্সাম্পল লিখে রেখেছি ডু। সাপোজ এই ডু, এই যে একটা অ্যাকশন ভার্ব নিয়ে আমরা কাজ করেছি, এই ভার্বটা হয়তো থাকবে ডু, নয়তো থাকবে ইউজ করতে হবে, থাকবে না, জাস্ট আমাদেরকে ইউজ করতে হবে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করে অথবা ডু হিসেবে। এখন কখন আমরা ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করব আর কখন আমরা ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করব না, আমরা সেটাই একটু দেখব। আমরা তাহলে প্রথমে বুঝে নিয়েছি যে আমাদেরকে যে একটা টেক্সট দেওয়া থাকবে, টেক্সটটা হয়তো হবে প্রেজেন্ট নয়তো হবে ফার্স্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি প্রেজেন্ট টেন্সে টেক্সটটাকে ভার্বের ইউজ করতে হয়, ঘটনাটা যদি প্রেজেন্ট হয়, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতেই হবে। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয়, অর্থাৎ সেটা ফার্স্ট পারসন, সেটা সিঙ্গুলার প্লুরাল কোনো ব্যাপার না, সেকেন্ড পারসন আর থার্ড পারসনও যদি প্লুরাল হয়, তাহলে V1ই থাকবে, ডু ভার্ব ডু হবে।
শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই আমরা যোগ করব ভার্বের শেষে এস বাই এস। আমরা একটু পরেই তো একটা টেক্সট নিয়ে সেটা করব। এখন দেখো আমরা সহজে একটু শিখে নেব থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টগুলো কারা। জাস্ট দ্য লিস্ট ইজ নট আ বিগ, একটু শর্ট টেকনিকে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা সহজে থার্ড পারসন খুঁজে নেব। আচ্ছা আসো, আচ্ছা দেখো তো তোমরা বোর্ডের লেখাগুলো কি ঠিকমতো দেখতে পাচ্ছ? বোর্ডের লেখাগুলো যদি ঠিকমতো দেখো, আমি তাহলে নুসরাত সেতু, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, নুসরাত সেতুকে স্বাগতম আজকের ক্লাসে। আমি এখন যেখানটায় যাব আমরা একটু সংক্ষেপে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট একটু চিনে নেব, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলারের শেষে আমরা ভার্বের রূপটা কেমন ইউজ করব, সেটা টু বি ভার্ব হোক, টু হ্যাভ ভার্ব কিংবা টু ডু ভার্ব অথবা অ্যাকশন ভার্ব, সেই জন্য আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে একটা চার্ট করেছি যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, সহজে শিখতে পারি। লেখাগুলি কি স্পষ্ট দেখা যাচ্ছে? আমাকে একটু প্লিজ কেউ এনশিওর করো লেখাগুলো দেখা যাচ্ছে কি না। লক্ষ্য করো এখানে আমি লিখেছি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা যেগুলো চিনি, হি, শি, ইট, ওয়ান, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, no one, none, anybody, anyone, each of, one of, everything, nothing, every plus সাথে যে কোনো একটা নাউন থাকতে পারে। many a uncountable noun, abstract noun, distance, money, time, আর যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম, যে কোনো ব্যক্তি বা বস্তুর একক নাম। এই সাবজেক্টগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সেই ক্ষেত্রে আমরা ভার্বের ইউজটা করব কি দেখো, যদি আমরা টু বি ভার্ব ইউজ করি তাহলে ইউজ করব কি ইজ। এখন আমি যদি এখানে একটা এক্সাম্পল লিখি, জাস্ট আমি লিখলাম হি, দেখো হি এর সাথে আমি প্রেজেন্ট টেন্সে কি লিখতেছি, সিঙ্গুলারে ইজ। যদি হি এর সাথে আমরা লেখা বোঝা যাচ্ছে না, স্পষ্ট না, লেখাগুলো স্পষ্ট না। পারহান নাবিল, লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা পারহান নাবিল, আমার কথাগুলো শুনতে পাচ্ছ? যেহেতু মানে এটা পোস্টারটা একটু ছোট হয়ে গিয়েছে, সেজন্য মনে হয় লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার কথাটা তোমরা একটু খেয়াল করে শোনো, তাহলে আশা রাখি কোনো অসুবিধা হবে না। লেখা দেখা যাচ্ছে না, অহনা নাম স্পষ্ট না, শাহিদা বেগম স্পষ্ট না। আসলে এটা একটু পোস্টারটা ছোট হয়ে গিয়েছে, সেজন্য আমি আবার একটু পড়ে শোনাচ্ছি যাতে অসুবিধা না হয়। লক্ষ্য করো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট কারা, হি, শি, ইট, ওয়ান, everyone, somebody, someone, nobody, no one, none, anybody, anyone, each, of, এর মাঝে কিছু একটা থাকবে, is of, one of, everything, nothing, every plus noun, every এর সাথে কি থাকবে, every এর সাথে অলওয়েজ সিঙ্গুলার নাউন থাকবে। many a uncountable noun, abstract noun, distance, money, time, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম যদি হয় সেটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। আমি ডাবল করে পড়লাম। এখন দেখো এখানে আমি আরও একটা সংক্ষিপ্ত রূপ উল্লেখ করে রেখেছি, এনি। এই যে এখানে কতগুলো আমরা নাউন লিখেছি, সংক্ষেপে আমি আরও একটু মাথা রেখি, জাস্ট এনি ইজ দ্য নেম অফ সামওয়ান। সাপোজ
মাই ফ্রেন্ড নেম ইজ এনি। তাহলে সংক্ষেপে আমি বুঝতে পারতেছি এনি এতে কি হয়, এনিবডি, এনি ওয়ান, এনিথিং, তাই না কি? আচ্ছা, তাহলে দেখো আবার যদি বলি এনে কি হয়, নোবডি, নান, নো ওয়ান, নাথিং। ওকে, আবার যদি বলি আমি ইতে, যদি আমরা একটা এনিকে নিয়েছি নাম, কিন্তু তার প্রত্যেকটা মানে লেটারকে যদি আমরা পুনরূপ দেই, ইতে আমরা কি বলতে পারি, এভরিথিং, এভরি ম্যান, এভরি, যে কোনো এভরি যুক্ত নাউন, এভরিথিং, এভরিবডি, এভরি ওয়ান। ওকে, জাস্ট এটা শর্ট টেকনিক। এখন দেখো আমরা এখানে বলেছি যে প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলারের ক্ষেত্রে যেহেতু এরা সিঙ্গুলার সাবজেক্টকে আমরা আইডেন্টিফাই করেছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ভার্ব ইউজ করবো সিঙ্গুলার ভার্ব। প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে, দেখো হি এর সাথে আমরা দেবো ইজ, আবার হি এর সাথে আমরা ফার্স্ট ফর্মে দিব কি ওয়াজ। তাহলে দেখো এইভাবে যদি দেই হ্যাজ ইউজ করি, এখানে হবে হ্যাজ। এবার আসো অ্যাকশন ভার্ব। এবার যদি অ্যাকশন ভার্ব আমরা যে কোনো একটা ভার্ব ইউজ করি, এই যে প্লে একটা অ্যাকশন ভার্ব, এইটা সাবজেক্ট আমরা এইমাত্র লিস্টে পেয়েছি যে হি সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু অ্যাড এস অর ইয়েস উইথ অ্যাকশন ভার্ব, সো উই ক্যান ইউজ হিয়ার এস, হি প্লেজ, যেহেতু এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। এবং আমরা এইমাত্র থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করেছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কী শিখেছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা এটা প্রেজেন্ট হোক আর ফার্স্ট হোক, আমরা কোন কোন ভার্বগুলি এক্স্যাক্টলি সিঙ্গুলারের সাথে ইউজ করি। এই অংশটুকু কি তোমাদের ক্লিয়ার হয়েছে? এখানে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে আমাকে একটু জানাও, এখানে তোমরা কোনো অসুবিধা আছে কিনা, তাহলে আমি কিন্তু পরের পর্বে চলে যাব, কারণ ক্লাসটা আমাকে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, ফেরদৌস জাহান দেখা যায় না। ফেরদৌস জাহান, আমার কথা শোনা যাচ্ছে তো? আমাকে লেখাগুলো দেখা যাচ্ছে না বোর্ডটা ছোট থাকায়, কিন্তু কথা যদি শোনা যায় তাহলে আমি তোমাদেরকে স্পষ্ট করতেছি। আমাকে একটু এই অংশটুকু যদি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা না থাকে তাহলে আমি পরের পেজে চলে যাব। আমরা জাস্ট আজকে একটু প্র্যাকটিস করব যে 6টা ফর্ম আমরা শিখেছি ভার্বের, সেই 6টা ফর্ম এক্স্যাক্টলি আমরা আসলে সেন্টেন্সে কীভাবে ইউজ করতেছি এবং কীভাবে এটা আমাদেরকে হেল্প করতেছে। থ্যাংক ইউ, তোষিত বলছে বুঝতে পারছে, থ্যাংক ইউ তোষিত। আমরা যাচ্ছি এর পরের অংশটুকুতে। আচ্ছা, এভাবে যদি দেওয়া যেত তাহলে মনে হয় ভার্বটা আচ্ছা তোমরা দেখো এখানে আমরা যখন টেক্সটটাকে সলভ করব ঠিক আমরা এরকম একটি টেক্সট পাবো। ঠিক প্রথমে লেখা থাকবে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। তোমাকে এই টেক্সটটা কমপ্লিট করতে হবে ভার্বের সঠিক রূপ দিয়ে, যা তোমার এই বক্সের মধ্যে দেওয়া আছে। একটা বক্সে তোমাদের জন্য ভার্বগুলি দেওয়া থাকবে। সাপোজ এখানে এই বক্সে 10টা ভার্ব দেওয়া আছে এবং এ থেকে যে পর্যন্ত 10টা গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলিকে ইউ হ্যাভ টু ফিল ইন উইথ রাইট ফর্মস অফ ভার্ব। তাহলে দেখো প্রথমে আমরা এখানে টাস্ক করার জন্য তোমরা খাতায় যখন করবা বা পরীক্ষার খাতায় যখন তোমরা এই রাইট ফর্মস ভার্বগুলি করবা, অবশ্যই এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, কখনো ভার্টিক্যালি লিখবে না, লিখবে কিভাবে, হরিজন্টালি।
এখানে আমরা কেউ লিখি এ থেকে ঠিক এইভাবে বি সি ডি জে এইভাবে না লিখে পরীক্ষার খাতায় তোমরা এটাকে হরিজন্টালি লিখবে। সাপোজ এখানে আমি লিখব এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। হ্যাঁ, আমি এখন যে ভার্বটাকে সলভ করব, এই সলভ করার জন্য আমি একটা 10টা ফর্মেট তোমাকে দেখালাম যে ঠিক আমাদেরকে এই ফর্মেটে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে যে 10টা ভার্ব দেওয়া আছে, প্রথমে এই ভার্বগুলোর অর্থ আমরা জেনে নিতে হবে, কারণ শুধু ভার্বের সঠিক রূপ বসালে হবে না, অর্থ অনুযায়ী ভার্বকে বসাতে হবে। লক্ষ্য করো, ট্রাস্ট, ট্রাস্ট অর্থ কি? বিশ্বাস করা। টেল, বলা। কাল্টিভেট, কাল্টিভেট অর্থ হচ্ছে চাষ করা। কাল্টিভেট অর্থ চর্চা করা, যদিও এই টেক্সটে চর্চা করা অর্থে ব্যবহৃত হবে। কাম, আসা। মেক, তৈরি করা। এক্সপোজ, উন্মোচন করা। বি, বি বলতে যে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ বি অর্থ হওয়া। এখানে আমরা ইউজ করব বি থেকে এম ইজ আর ওয়াজ ওয়ার। ট্রাস্ট ভার্ব 2বার দেওয়া আছে, সো আমরা হয়তো এই টেক্সটে 2বার করে ট্রাস্ট ভার্বটা ইউজ করা লাগবে। অ্যাচিভ অর্থ অর্জন করা, গেইন অর্থ অর্জন করা, দুইটা সিমিলার ওয়ার্ড। এবার লক্ষ্য করো, প্রথমে আমরা জেনে নিলাম যে বক্সে যে ভার্বগুলো দেওয়া থাকবে সে ভার্বগুলোর অর্থ আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা ভার্বের অর্থগুলো জেনে নিলাম। এবার দেখো এখানে একটা টেক্সট, এই টেক্সটে কি লেখা আছে প্রথমে আমরা টেক্সট পড়ে আগে বুঝে নিব ঘটনাটা কি প্রেজেন্ট অর ফাস্ট, এরপরে আমরা ভার্ব সঠিক রূপে বসাতে যাব। দেখো, ট্রুথফুলনেস ড্যাশ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চিউস। ট্রুথফুলনেস তার মানে কি সত্যবাদিতা তো হচ্ছে একটা মহৎ গুণ। এটা অলওয়েজ কি প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে, এটাকে কি ফাস্ট করা যাবে? ডেফিনেটলি না। তোমরা যদি এটাকে বলো যে এটা ট্রুথফুলনেস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চিউ, এটা চিরন্তন সত্য বলো, এটা প্রবাদ প্রবচন বলো, এটাকে তুমি চিরন্তন সত্যের মধ্যে নাও, প্রবাদ প্রবচন বলো, অলওয়েজ প্রেজেন্ট টেন্স। দ্যাটস ওয়াই আমরা বুঝে গেলাম যে আওয়ার প্যাসেজ ইজ প্রেজেন্ট টেন্সে। ঘটনাটা যদিও আমরা একটা সেন্টেন্স পড়েছি, পুরোটা পড়ি নাই, কিন্তু একটা সেন্টেন্স আমাদেরকে হেল্প করতেছে যে এই প্রথম সেন্টেন্সে কিছু একটা ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে যে এটা হবে প্রেজেন্ট টেন্সে। তাহলে দেখো, ট্রুথফুলনেস হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর আমরা একটু আগে শিখেছি অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি সিঙ্গুলার। দ্যাটস ওয়াই অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলারের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কোনটা? এখানে ভার্ব আছে অনেকগুলো, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বি, ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চিউ। এখানে আমরা কি ভার্ব ইউজ করব? বি। সাথে সাথে যদি তোমরা কেউ প্রশ্নের জবাব সাথে সাথে গুড, ফেরদৌস জাহান সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে, গুড। ইজ, ওকে, ভেরি গুড। হুইচ ডেস আ ম্যান রিয়েলি গ্রেট। এবার দেখো এই হুইচ কাকে মিন করেছে? হুইচ কিন্তু ট্রুথফুলনেসকে বোঝাচ্ছে। হুইচকে এখানে, হুইচ হচ্ছে ট্রুথফুলনেস। সো দ্যাট মিনস হুইচ এই সাবজেক্টটা এখন কী হিসেবে আছে? সিঙ্গুলার। এবার অর্থ বুঝে নেব আমরা, এখানে কোনটা হবে? ট্রাস্ট, টেল, কাল্টিভেট, কাম, মেক, ড্যাশ আ ম্যান রিয়েলি গ্রেট। তার একটা মানুষকে কী করে? রিয়েলি গ্রেট করে, গ্রেট তৈরি করে, মানে গ্রেট মহান করে। তাহলে এখানে আমরা কী ইউজ করব? মেক্স। নিশ্চয় আমার শিক্ষার্থীরা কেউ একজন বুক গুড, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে। তুষিত বলছে ইজ, অহনা বলছে ইজ। ওকে, আমরা দেখি পরের অ্যান্সারটা, তোমাদেরও অ্যান্সারটা আমি এর মধ্যে দেখবো কমেন্টে তোমরা কে করতে পেরেছো। আমরা তাহলে দ্বিতীয় অ্যান্সারটা পেয়েছি মেক্স, প্রথম অ্যান্সার আমরা পেয়েছি ইজ, দ্বিতীয় অ্যান্সার আমরা পেয়েছি মেক্স। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আর সিঙ্গুলার শেষে আমরা কি যোগ করেছি এখন? এস। আসো দেন তারপর পয়েন্ট, আ ম্যান ড্যাশ বাই আদার্স, কমা, সেন্টেন্সটা এখনও শেষ হয়নি। এবার আমরা দেখব একটা মানুষ ড্যাশ বাই আদার্স ইফ হি ড্যাশ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এখানে আমরা এটা পজিটিভ সেন্সও নিতে পারি, নেগেটিভ সেন্সও নিতে পারি। যেহেতু
দুইটা বাক্যের মধ্যে এক্সপ্রেশনে নেগেটিভ পজিটিভ শো করেনি। আচ্ছা, আমরা একটু নেগেটিভ সেন্সে যদি যাই, দেখা যাবে প্রথমে বুঝি আমরা রাইট ফর্মস অফ ভার্ব এখানে সঠিক রূপ কি বসাবো। দেখো এখানে প্রিপজিশন আছে বাই। আমরা গত পর্বের ক্লাসে শিখেছি বিফোর প্রিপজিশন উই উইল ইউজ V3 form. That means the sentence will be passive mode. কোন ভয়েসে হবে? প্যাসিভ। তো প্যাসিভে যদি হয় তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ চেঞ্জে আমাদেরকে সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসাতে হবে। তাহলে আমরা ঘটনাটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট, তাহলে আমরা দিব কি আ ম্যান ইজ। আর যদি লিখি এটা দেখো, আ ম্যান ইজ ট্রাস্টেড বাই আদার্স, আ ম্যান ইজ নট ট্রাস্টেড বাই আদার্স। যদি আমি এখানে লিখি আ ম্যান ইজ নট ট্রাস্টেড বাই আদার্স, একটা লোক কারো দ্বারা কি হয়? বিশ্বস্ত হয় না। এখানে যেহেতু আমাদের ভার্ব আছে ট্রাস্ট, বিশ্বস্ত হয় না। ইফ হি ড্যাশ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, ইফ হি ডাজেন্ট কাল্টিভেট দ্য স্পিকিং অফ ট্রুথ, সে যদি সত্য কথা বলার চর্চা না করে তাহলে সে কারো দ্বারাই বিশ্বস্ত হয় না। তাহলে আমরা এখানে লিখলাম কি ইজ নট ট্রাস্টেড, ইজ নট ট্রাস্টেড। ডি নাম্বারে কি আসছে? ইফ হি ড্যাশ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এবার দেখো, এবার সাবজেক্টটা হচ্ছে কি সক্রিয়, অ্যাক্টিভ। তাহলে এবার আর প্যাসিভ মুডে হবে না। আমরা কি করব? সে যদি সত্য কথা বলার চর্চা না করে তাহলে চর্চা করার অর্থ আমরা বলছি কি ইউজ করব? কাল্টিভেট। তাহলে সাবজেক্ট থার্ড পারসন থাকাতে কি হবে? ডাজন্ট কাল্টিভেট। ওকে, দেন আসো পরের পয়েন্ট, আ ম্যান হু ড্যাশ বাই এনিবডি। আর যে লোকটা কারো দ্বারা কি হয় না? বিশ্বস্ত হয় না। একটু আগে আমরা বলছি যদি সে সত্য কথা না বলে, অর্থাৎ সত্য কথা একজন লোক সে কি হয়? ট্রাস্টেড বা বিশ্বস্ত হয় না। একজন লোক বিশ্বস্ত হয় না যদি সে সত্য কথা বলার চেষ্টা না করে। আর এখন আমরা দেখলাম এ ম্যান হু ড্যাশ বাই এনিবডি, সে কারো, এ ম্যান হু ড্যাশ বাই এনিবডি, সে কারো দ্বারা কি হয় না? বিশ্বস্ত হয় না। ক্যান নট ড্যাশ এনি পজিশন, সে কোনো পজিশনও অর্জন করতে পারে না। তাহলে আর যে লোক কারো দ্বারা বিশ্বস্ত হয় না, আবার এখানে কি রয়েছে? এখানে প্রিপজিশন। এটা আমাদেরকে কোন মুডে যেতে হবে? আবার প্যাসিভ ভয়েসে। তাহলে আমরা লিখবো কি আ ম্যান ইজ নট, এখানে যেহেতু এক্সপ্রেশনটা কিসে আছে? নেগেটিভে। তাহলে আমরা এখানে লিখবো ইজ নট ট্রাস্টেড, ইজ নট ট্রাস্টেড। আ ম্যান who is not trusted by anybody cannot dash any position, cannot achieve, সে কোনো পজিশনে অর্জন করতে পারে না। তাহলে আমরা এখানে দিব কি অ্যাচিভ। ওকে, এবার লক্ষ্য করো অ্যাচিভ এনি পজিশন। ওকে, আ ম্যান ড্যাশ হিজ এন্ডস ওয়ান্স অর টুয়াইস ড্যাশ লাই। একটা লোক এরকম সফলতা সে একবার দুইবার অর্জন করতে পারে। এখানে আমরা সেন্টেন্সের অর্থকে স্পষ্ট করে বোঝানোর জন্য একটা মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার করা লাগবে। দেখো, তাহলে এখানে অর্থটা হচ্ছে একটা লোক অর্জন করতে পারে একবার বা দুইবার। তাহলে আ ম্যান ক্যান গেইন, এখানে আমরা অ্যাচিভ অলরেডি একটা ভার্ব ইউজ করে ফেলেছি। দেখো আমরা এখানে এটা ইউজ করেছি, এটা ইউজ করেছি, এটা ইউজ করেছি। আচ্ছা, এখন গেইন, তাহলে অর্জন করতে আর একটা আছে কি গেইন। তাহলে আ ম্যান ক্যান গেইন হিজ এন্ডস ওয়ান্স অর টুয়াইস, ক্যান গেইন টুয়াইস ড্যাশ লাইজ। এবার দেখো এখানে যে ক্যান ভার্বটা আমরা ইউজ করেছি এই বাক্যে, এটা ছিল ফাইনিট ভার্ব। আর একটা বাক্যে যদি দ্বিতীয় আর একটা ভার্ব আমরা ইউজ করি, অবশ্যই আমাদেরকে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। কারণ হচ্ছে কি লাইটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে যেহেতু এখন যে পার্টস অফ স্পিচটা ইউজ হবে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করবে। এবং আমরা V4 শিখেছি প্রেজেন্ট পার্টিসিপলের ইউজটা। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বলতেই আমরা স্ট্রাকচারটা শিখেছি V1 ING। তাহলে এখানে কি হবে?
এইচ নাম্বারের অ্যান্সারটা কি পেয়েছি? টেলিং। টেলিং লাই। বাট নো পার্মানেন্ট গেইন ড্যাশ আউট, কিন্তু স্থায়ী কোনো অর্জন তার আসে না। টু আউট অফ সাচ সাকসেস, এই সফলতাটা কি তার কোনো স্থায়ী হয় না। তাহলে আমরা জানি নো যুক্ত সাবজেক্ট মানেই সেটা হচ্ছে কি সিঙ্গুলার। দ্যাটস ওয়াই তোমরা এটাও জানো যে আউট, এই যে প্রিপোজিশনের সাথে এখানে যে কটা ভার্ব আছে, কাম ভার্বের সাথে কিন্তু কি বসে? আউট। এখানে আমরা কি দেবো? আসে না, এখানে ইউজ করবো আমরা কামস। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এই জন্য ভার্বের শেষে কী হবে? এস। বাট নো পার্মানেন্ট গেইন, সাবজেক্টটা আসছে কি সিঙ্গুলারে, এই জন্য আমরা ভার্বের সাথে কী দেবো? এস। আউট অফ সাচ সাকসেস ইট মাস্ট কাম টু লাইট সুনার অর লেটার, এটা কি হবে? এটা আজ নয়তো কাল, এটা আগে পরে এক সময় এটা কী হবে? এটা বেরিয়ে আসবে, আলোতে বেরিয়ে আসবেই। দেন দ্য রিয়েল ক্যারেক্টার, তখন কি সত্যিকারের যে চরিত্রটা অফ দ্য লায়ার, ওই মিথ্যাবাদীর গেটস ড্যাশ। এখন দেখো আমরা গেট ভার্বের পরে কোন ফর্ম ইউজ করব আমরা শিখেছি। এবার আমার লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সার আমি দেখি কে দ্রুত দিতে পারো। মোশাররফ হোসেন বলছেন ক্লিয়ার দেখা যাচ্ছে না। আদনান ম্যাম কিছু দেখতেছি না স্পষ্ট। আসলে সরাসরি লাইভে আসলে এখানে এই একটা সমস্যা হচ্ছে, সর্বোচ্চ জুম করে বোর্ডটাকে দেওয়া হয়েছে কিন্তু কোনোভাবে লেখাটাকে শো করতেছে না। এটাই হচ্ছে সরাসরি লাইভের ক্যামেরায় একটু ত্রুটি ঘটে থাকে। যাই হোক, আমি মুখে যথেষ্ট চেষ্টা করেছি জোরে জোরে কথা বলে তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। তোমরা আমাদের এখন একটু লাস্ট প্রশ্ন তোমাদের কাছে ছিল, যে আমি লাস্ট পয়েন্টে চলে আসছি। দেন দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার, একজন মিথ্যাবাদীর সঠিক চরিত্রটা গেটস ড্যাশ অ্যান্ড নো বডি ট্রাস্ট হিম এনিমোর, তাকে আর কেউ বিশ্বাস করবে না। আমরা জানি এখন আমাদের কাছে আর একটা মাত্র ভার্ব রয়েছে এক্সপোজ। এক্সপোজ অর্থ উন্মোচন করে দেওয়া, এক্সপোজ উন্মোচন হওয়া। তাহলে গেট ভার্বের পরে কি হবে? গেট ভার্বের পর হয় V3, তাহলে এখানে কি হবে? এক্সপোজড। এক্সপোজড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউজ অফ রাইট ফর্মস অফ ভার্ব, আচ্ছা আমরা রাইট ফর্মস অফ ভার্ব করলাম একটা টেক্সট ধরে। আলিফ তুষিত মিস ক্লিয়ার না, অর্থাৎ কি আমাদের বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। বোর্ডটা কেন দেখা যাচ্ছে না? শাহিদা বেগম, আমি দুঃখিত, এই সরাসরি লাইভে আসলে এই সমস্যাটা হয়ে থাকে যে বোর্ডটা কোনোভাবে স্পষ্ট বলতে আমি সর্বোচ্চ জুম দিয়েছি যে বোর্ডটা যেন স্পষ্ট দেখা যায়, কিন্তু তারপরও শত চেষ্টা করে বোর্ডটা দেখা যাচ্ছে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার হলো, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রিয় শিক্ষার্থীরা গুড প্রশ্ন করে ফেলো আমাকে, কারো যদি প্রশ্ন থেকে থাকে। ওকে, আমি এখন ক্লাসের প্রায় শেষের দিকে। এখন তোমাদের কাছে আমি এবার প্রশ্ন করব, আজকের যে আমরা টেক্সটটা থেকে কিছু রাইট ফর্মস অফ ভার্বের ইউজ করেছি, তোমরা কি বলতে পারো আমরা এখানে কয়টা ফর্ম ইউজ করেছি? কয়টা ফর্ম? এখানে যদিও বোর্ডটা দেখা যাচ্ছে না, এখানে দেখো V3 আছে, এখানে আছে V1, এখানে রয়েছে V0, এখানে রয়েছে V4 এবং এখানে নেগেটিভ সেন্সও আছে। যাই হোক, আমরা ইতিমধ্যেই একটা টেক্সটের মধ্যে 4টা ফর্মের অলরেডি ইউজ করেছি। আমরা 6টা ফর্ম শিখেছি। ভেরি গুড ফেরদাউস জাহান, ভেরি গুড। স্মার্ট স্টুডেন্ট, আমার স্মার্ট স্টুডেন্ট অনেক সুন্দর অ্যান্সার করেছে। এক্সপোজড। নাবিল মালতিয়া, হ্যাঁ নেট প্রবলেম না, আমি একদম ওয়াইফাইয়ের অধীনে আছি আসলে নেট। গুড। আবদুল্লাহ আল এহসান, ভেরি গুড। এক্সপোজড, ভেরি গুড। প্রত্যেকের অ্যান্সার সঠিক, অনেক অনেক ধন্যবাদ। ফেরদাউস জাহান, হ্যাঁ আমাদের নবম দশম শ্রেণীর পরবর্তী ক্লাস হবে নেক্সট বৃহস্পতিবার ঠিক বেলা 3টায় এই সময়টাতে। ওকে, তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো। পরের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং তোমরা আজকে কি শিখেছ, যা তোমাদের জন্য একটা
বাড়ির কাজ থাকছে, তোমরা বাড়ির কাজটা করবে। তোমাদের বোর্ডের যে টেক্সট বইটা আছে ইংলিশ গ্রামার, ওই গ্রামার বইয়ের মধ্যে দেখবে ভার্বের ইউনিটে একটা টেক্সট দেওয়া আছে, রাইট ফর্মস অফ ভার্বের। ওই টেক্সটটা তোমরা করে ফেলবে এবং পরের ক্লাসে আমি দেখব কে কে সাবমিট করো তোমাদের এই ক্লাসটি। তো তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা। দেখা হবে পরের ক্লাসে।